বগুড়ায় চলছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। অংশ নিচ্ছেন রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীরা। সিলেটের জকিগঞ্জে বিএসএফের পুশ ইন করা ২১ জন আটক। কুড়িগ্রাম সীমান্তে ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি। নির্মাণের ৫ মাসেও বরিশালে চালু হয়নি চাল সংরক্ষণের অত্যাধুনিক সাইলো। প্রতি মাসে যন্ত্রপাতি সচল রাখতে খরচ ১০ লাখ টাকা। দেশে প্রতি বছর বজ্রপাতে মারা যায় প্রায় ৩৫০ মানুষ। মৃত্যুহার কমাতে সচেতনতার পরামর্শ। বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টায় শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়। এরই মধ্যে সমাবেশস্থলে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। সেই সাথে অব্যাহত আছে প্রস্তুতি সভা। এই সমাবেশের উদ্দেশ্য হল বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। সমাবেশের এই আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সাথে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তরুণদের মতামত ও ভাবনা তুলে ধরা হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন, সব মিলিয়ে পরিস্থিতি সেখানে কেমন দেখছেন, আমাদের জানাবেন বিস্তারিত। জি দেখুন, তারুণ্যের সমাবেশ কিন্তু ইতিমধ্যেই বগুড়ায় শুরু হয়ে গেছে এবং এরই মধ্যে রাজশাহী, রংপুর বিভাগে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এর মধ্যেই চলে এসেছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে বগুড়ার যে সেন্ট্রাল হাই স্কুল মাঠ সেটি কিন্তু আসলে বিএনপির যে স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুবদল সহ যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু কানায় কানায় পূর্ণ করে ফেলেছেন এই সেন্ট্রাল হাই স্কুল মাঠ এবং এখানে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আসলে এই তারুণ্যের যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু উদ্বোধন করা হয় এবং এরপরে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এই মুহূর্তে। এইখানে আমরা বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দল যারা রয়েছেন তারা কিন্তু সবাই তরুণদের প্রতিনিধিত্ব করেন, যার কারণে এখানে শিক্ষা, প্রগতি, সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে এখানে যারা রয়েছেন তারা চাচ্ছেন যে এখানে প্রতিটি সেক্টরে আসলে নতুনভাবে নতুন আগামীর বাংলাদেশ যাতে গড়ে ওঠে। এর জন্য তরুণদের যে মতাদর্শ, তরুণদের যে রাজনৈতিক চিন্তা চেতনা সেটি কিন্তু তারা বলছেন। তো এই তরুণদের যে সমাবেশ, সেই তরুণদের সমাবেশ থেকে তারা একটি আহ্বান করছেন যে নতুন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা যেন প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায়ে যেন এই তরুণদের প্রাধান্য দেন এবং তরুণদের যে মতাদর্শ রয়েছে, তরুণদের যে চিন্তা ভাবনা রয়েছেন সেটিকে তারা যেন প্রাধান্য দেন, সেটাই কিন্তু এখানকার যে সমাবেশ, এই সমাবেশ থেকে আহ্বান করা হয়েছে। এই রংপুর এবং রাজশাহী বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক যে অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব নজরুল ইসলাম। এছাড়া যে বিএনপির সিনিয়র যুগ্ম এখানে রুহুল কবির রিজভী রয়েছেন। এছাড়া প্রত্যেকটি যে সভাপতি, প্রত্যেকটি দলের সভাপতি, সাধারণ সম্পাদক যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন এবং এরপরে কিছুক্ষণ আপনার 4:30টার পর থেকে আমরা জানতে পেরেছি যে নেতাকর্মীরা তাদের যে বক্তৃতা সেটা কিন্তু আহ্বান করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তারুণ্যের সমাবেশ ঘিরে প্রত্যেকটি জেলা পর্যায় থেকে লোকজন এসেছেন এবং তারা এখানে উৎসব আনন্দমুখর পরিবেশে তাদের যে আয়োজন সেটি কিন্তু আয়োজন করছেন। তো এই ছিল বগুড়া থেকে আসলে আমার কাছে তারুণ্যের সমাবেশ থেকে এই মুহূর্তের পরিস্থিতি। বগুড়া থেকে তারুণ্যের সমাবেশের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সকালে সদর উপজেলার ওয়ার্ড ভিত্তিক নেতা নির্বাচনে ভোট গ্রহণ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন,
গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতা থাকলে দেশের ভিত শক্তিশালী হবে, এতে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা পাবে। তবে দেশে বিদেশে বসে নানা ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিচারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, দ্রুত সংস্কারের পাশাপাশি নির্বাচনের আয়োজন করতে হবে। দেশের প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে গণতান্ত্রিক ধারায় কেউ ফাটল ধরাতে না পারে। গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র কিন্তু অব্যাহত আছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের কাজ তৎপরতা অব্যাহত রেখেছি। সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশ ইন করা 21 জনকে আটক করেছে বিজিবি। তাদের পরিচয় নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। বিজিবি জানায়, ভোর 6টার দিকে লোভাছড়া সীমান্ত এলাকা দিয়ে 21 জনকে আটক করে বিজিবির টহল দল। আটককৃতদের মধ্যে 4 জন নারী ও 5 জন শিশু। আটককৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করেছে উল্লেখ করে প্রশাসন বলছে তাদের পরিচয় নিশ্চিতের কাজ চলছে। এদিকে কুড়িগ্রাম সীমান্তে অবৈধ পথে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ এর হাতে আটক 24 বাংলাদেশিকে পতাকা বৈঠকের পর ফেরত আনল বিজিবি। প্রধান উপদেষ্টা থাকছেন, তিনি বলেননি পদত্যাগ করবেন, একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক বৈঠক শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের পর তিনি জানান, থাকছেন অন্য উপদেষ্টারাও। পরিকল্পনা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার বিভিন্ন কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়ছে, যা চিহ্নিত করা হয়েছে। এগুলো সমাধান করা হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। এর আগে এনইসি সম্মেলন কক্ষে বেলা 11টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শুরু হয়। সভায় 9টি প্রকল্পের জন্য প্রায় 11,851 কোটি 29 লাখ টাকা অনুমোদন করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। এ প্রকল্পে ব্যয় হবে 4,645 কোটি টাকা। সকল শক্তি সমর্থনে এই সরকার এসেছে এবং এই সরকারের ভিত্তি হিসেবে সেখানে কোনো বিতর্ক সৃষ্টি হোক কাউকে নিয়ে, তাহলে তো সমীচীন হবে না। সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা তো কেউ সব প্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য কোনো দায়িত্ব না। বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এমকে ফুটওয়্যার লিমিটেড কারখানা শ্রমিকরা। সকালে মাওনা গাজীপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন তারা। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, প্রায় 500 শ্রমিকের 2 মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার আশ্বাস দেওয়ার পরও বেতন পরিশোধ করেনি মালিকপক্ষ। পরে সকালে ভেতর থেকে গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় তারা। বরগুনায় কলেজ ছাত্র অনিক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সালাউদ্দিন গাজীকে রায়ের 6 বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তালতলী উপজেলা ফকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2013 সালের 19 সেপ্টেম্বর অনিককে চেতনানাশক খাইয়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়। 18 দিন পর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। এই ঘটনায় 2019 সালের আগস্টে আসামির অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়। সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে পালিয়েছিল। সম্প্রতি দেশে ফিরলে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী ফকিরহাট থেকে অনিক হত্যা মামলার যেটা একটা চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল, হত্যা মামলার প্রধান আসামি সালাউদ্দিন গাজী পিতা সত্তার গাজীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সাতক্ষীরায় জাল ডলার, জাল টাকা ছাপানোর মেশিন সহ প্রতারক চক্রের 2 সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার কাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন শ্যামনগর উপজেলার পূর্ব বিরালক্ষী গ্রামের জুলকার নাইম সানা ও উত্তর আটুলিয়া গ্রামের রাসেল গাজী। সদর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার ও টাকা ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করছিল প্রতারক চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালায় তাদের আটক করা হয়। এ সময় একটি কালার প্রিন্টার, একটি ল্যাপটপ, 3টি স্মার্টফোন, নগদ 52,000 টাকা ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরে বীরগঞ্জে পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী মিনি হাসদা ও শ্যালক বিকাশ কিঙ্কু।
শুক্রবার রাতে উপজেলার চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে স্যামুয়েলের স্ত্রী মিনি মার্ডি তার বাবার বাড়িতে চলে আসেন। রাতে তার স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে স্যামুয়েল ছুরি দিয়ে শাশুড়িকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ভোরে শালবাগান থেকে স্যামুয়েলকে আটক করে। লক্ষ্মীপুরে নির্যাতনে হেফজ বিভাগের শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ আদেশ দেন। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিক্ষককে 7 দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। আদালত 2 পক্ষের শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 14 মে নিহতের বাবা 3 জনের নাম উল্লেখ সহ আরও 5 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করে। পরে আটক শিক্ষক মাহমুদুর রহমানকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। এর আগে সন্ধ্যায় মাদ্রাসা থেকে 7 বছরের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের অভিযোগ, পড়া মুখস্থ না করায় সানিমকে নির্যাতন করে হত্যা করেছে ওই শিক্ষক। আমার সন্দেহ হয়েছে যে তারা হয়তো বা কিছু চুরি করছে, তো তারপর সে গলায় হাত দেওয়া চেক করার পর দেখে তার চেন নেই। পরে তারা আমরা আশেপাশে সবাই মিলে ধরার পর তারা স্বীকার করে নেয়। তারপর তারা ওই হাতের জিনিসগুলো নিচে ফেলাই দিচ্ছে। তারপর আমরা সবাই মিলে তাকে ধরা হয়েছে। গাড়ির যে যাত্রী আছে, যাত্রীরা সহ আরও অন্যান্য লোকরা এবং যার কাছ থেকে স্বর্ণটা নিচ্ছে সে সহ 6 জনকে আটক করে রাখছে। আমরা এসে ওদের জিজ্ঞাসাবাদ করছি, ঘটনার সত্যতা পাইছি। রোগী সেজে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। সকাল 10টা থেকে 4 ঘন্টা অভিযান চালায় দুদক, জামালপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল। এ সময় তারা কর্মকর্তাদের অনুপস্থিতি, খাবার কম পরিমাণে বিতরণ, ওষুধ বিতরণে অনিয়ম ও কয়েকটি ঠিকাদারের কার্যক্রমে গাফিলতি দেখতে পান। এ সময় রোগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগও শুনেন দুদক কর্মকর্তারা। এসব তথ্য কর্তৃপক্ষের কাছে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে দুদক। চাঁদপুরের শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত 10 জন আহত হয়েছেন। দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, 5 আগস্টের পর ফ্যাসিবাদের দোসর দিয়ে বের করে দেয়া হয় অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়াকে। তবে আজ সকালে বিএনপির নেতাকর্মীদের নিয়ে আনোয়ার হোসেন কলেজে প্রবেশ করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা হিসাব বিজ্ঞানের শিক্ষক আবু সাইদের সাথে বিএনপি নেতা কর্মীদের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে কলেজের 2 শিক্ষক আবু সাইদ ও কামরুন নাহার সহ 10 জন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোরবানির ঈদ উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে পারাপারের জন্য 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে ফেরি ও লঞ্চ সহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় বলা হয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের 3 দিন আগে ও 3 দিন পর পর্যন্ত সড়কে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। 17টি ফেরি ও 20টি লঞ্চ চলাচল করবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বন্ধে কঠোর নজরদারিতে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি মানুষের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে। কুরবানির ঈদ উপলক্ষে আমরা মাগুরাতে সরকার থেকে নির্দেশনা আছে, এই জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। আমরা দেখছি গাড়ির কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এবং তারা সরকার যে নির্ধারিত আইন এটা মেনে আসলে গাড়ি চালাচ্ছে কিনা। এবার কোরবানির বড় চমক, নাটোরে 25 মণ ওজনের বাদশা গরুটির দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা। তবে দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। 24 মণ ওজনে তুফানের প্রতি মাসের খাবার খরচ 65,000 টাকা। কোরবানি উপলক্ষে নাটোরের নলডাঙ্গার কৃষক আব্দুল মজিদ 25 মণ ওজনের গরু প্রস্তুত করেছেন। গরুটির নাম রাখা হয়েছে বাদশা। আর বাদশাকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। ক্রেতাও আসতেছে, প্লাস এলাকাবাসী যত আছে
পার্শ্ববর্তী এলাকার লোক সকাল বিকাল দেখতেছে। 25 মণ ওজনের গরুটির দাম চাওয়া হয়েছে 12 লাখ টাকা, আর সাথে ক্রেতার জন্য একটি খাসি ফ্রি। ক্রেতা আসলে আলোচনা সাপেক্ষে দাম ঠিক করা হবে, তবে এই গরুটার সাথে একটা খাসি ফ্রি দেবো। গরুটা কিনে আনে তখন আমি খুশি হয়ে নাম রাখি নাটোরের বাদশা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, গরুটিকে প্রাকৃতিকভাবে দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। আনুমানিক ওজন প্রায় 1000 কেজি, প্রায় 25 মণ, এবং গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে, এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়েছেন। গরুটি প্রস্তুত আছে। নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। 24 মণ ওজনের তুফানের খাদ্য তালিকায় প্রাকৃতিক খাবারের সঙ্গে রয়েছে আপেল, কমলা, মাল্টা, কলাসহ নানা রকম ফলমূল। 25 মাসে যদি 25 মণ হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই গরুটা এত কম ডিউরেশনের মধ্যে এত ওয়েট, এটা আমার মনে হয় বাংলাদেশের সেরা গরু হবে বলে আমি মনে করি। শখের বর্ষে 5 মাস আগে ষাঁড়টি চট্টগ্রাম থেকে আনেন নোয়াখালী সদর উপজেলার চিকিৎসক। 6 ফুট উচ্চতার ষাঁড়ের দাম ধরা হয়েছে 12 লাখ টাকা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দরে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক এলেও কাস্টমস ছাড়পত্র না পাওয়ার কারণে তা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মইনুল ইসলাম জানান, সকাল থেকে কোনো পণ্যবাহী ট্রাক সোনা মসজিদ স্থলবন্দরে প্রবেশ করেনি। আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো শূন্য রেখা থেকে ভারতের মহদীপুর বন্দরে অপেক্ষা করছে। ওপারে আমদানি পণ্যবাহী কয়েকশো ট্রাক আটকা পড়েছে বলে জানান তিনি। এর আগে 1 সপ্তাহ ধরে প্রতিদিন 5 ঘন্টা করে কলম বিরতি কর্মসূচি পালন করেন আন্দোলনরত কর্মকর্তারা। তবে ওই সময় স্থলবন্দর কলম বিরতির আওতামুক্ত ছিল। চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনী। সকালে স্থানীয় আম মেজবাহুল হক বাচ্চু স্টেডিয়ামে স্থাপিত মেডিকেল ক্যাম্পে এই চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পের তত্ত্বাবধানে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল HM সাদিক ওয়ালিদ জানান, সম্মিলিত সামরিক হাসপাতালে সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জন্য বরাদ্দ ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। নাটোরে সেনাবাহিনীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবার কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হচ্ছে। নার্গিস নজরুলের স্মৃতি বিজড়িত দৌলতপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাঁকজমকপূর্ণভাবে কবির জন্মবার্ষিকী উদযাপনে আয়োজন চলছে ময়মনসিংহেও 3 দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে গ্রামীণ মেলা। 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার নামে কুমিল্লায় জাতীয় কবির 126তম জন্মদিন উদযাপনের আয়োজন চলছে। এর মধ্যে জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে সম্পন্ন হয়েছে চিত্রাঙ্কন, নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতা। উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। এছাড়া নানা অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে কবি স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার দৌলতপুর। 25শে মে এবং 27শে মে অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এবং 26 তারিখের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালেও নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। আমাদের ত্রিশালবাসীর দাবির প্রেক্ষিতে এবার প্রোগ্রামটি আমাদের নজরুল একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের বিশাল প্যান্ডেল হচ্ছে, জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে এবং প্রায় সমান আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন রয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। 4 থেকে 5 বছর ধরে আমি এখানে আসি। মেলা আসলে পরে বেচা কিনা মোটামুটি ভালোই হয়। 3টা গেট আছে, 3টা গেটে আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা করব। এবার 25 মে থেকে 27 মে পর্যন্ত চলবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।